বিএনপির লোকদেরকে, জামাতের লোকদেরকে ঘর থেকে তুলে নিয়ে নাই করে দেওয়া হয়েছে। আপনি তো বিরোধী দল নাই করে দিয়েছেন। আপনি যখন যে বীজটা আপনার বপন করেছেন সেটার ফল তো আপনাকে ভোগ করতে হবে, আমি তো আপনাকে বাঁচাতে পারবো না। এবং আমি তো বলি শেখ হাসিনা যে তার বাপকে আবার দ্বিতীয়বার খুন করেছে, তার বাপের খুনের দায়ে তার আবারও আরেকটা বিচার হওয়া উচিত। কারণ তার বাপ যে 70-এর আগে এদেশের ভোট এর অধিকার নিয়ে, অর্থনৈতিক অধিকার নিয়ে আন্দোলন করেছে, জেল খেটেছে, এটা বিএনপি স্বীকার করে, এটা সবাই স্বীকার করে। 133টি অধ্যাদেশ পাশ করেছিল অন্তর্বর্তীকালীন সরকার, সেখান থেকে 97টি তারা অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ জারি করেছিল, সংসদে সেগুলো পাশ হবার কথা 97টি বিএনপি পাশ করেছে। যেগুলো পাশ করেনি সব কিন্তু গুম, খুন, মানবাধিকার, দুদক, পুলিশ ইত্যাদি সংস্কার, এবং তারা বলেছে আমরা প্রয়োজন মতো করব, কিন্তু 5 মাসেও তাদের প্রয়োজন মতো করা হলো নাকি। মুজিবুর রহমান মঞ্জু, যেমনটি বলছিলাম যে একসময় আমরা দেখেছিলাম সরকার বিরোধী আন্দোলনের প্রধান শক্তি ছিল জোট। জোট কি শুধুমাত্র নির্বাচন আন্দোলনের জন্য, নাকি সরকারে এসেও জোটের কিছু দায়বদ্ধতা থাকে? কিভাবে দেখেন বিষয়টিকে? আমাদের দেশে তো জোট গড়ে ওঠে সাধারণত নির্বাচনের সময়, নির্বাচনকে কেন্দ্র করে একটা জোট হয়, আর আন্দোলনের সময় একটা জোট হয়। কিন্তু এই আন্দোলনের জোটটা আমরা দেখেছি যে খুব বেশি কাজ করে না। এটা 90-তে কাজ করেছিল আলাদা আলাদা জোট আকারে। কারণ আমাদের এখানে যেটা হয়, প্রধান জোটের যিনি শক্তি থাকেন, দল থাকেন, উনারই একটা শক্তিশালী দল, জনবল থাকে। বাকি যারা জোটে থাকে তাদের কিন্তু অত বেশি জনবল থাকে না। তো সাধারণত আন্দোলন জোটে গেলে দেখা যায় যে এখানে সবসময় একটা মানে অস্বস্তি থাকে। কারণ যে দলটা প্রধান জোটের নেতৃত্ব দেয় তার জনবল বেশি থাকে, তার হাঁকডাক বেশি থাকে, তার কর্মী বাহিনী, আর্থিক বেশি মানে সামর্থ্য বেশি থাকে। আর অন্যান্য যে জোটের দলগুলো থাকে এগুলো সাধারণত দেখা যায় যে তার কিছুটা অনুকম্পা, অনুগ্রহের উপরে নির্ভরশীল থাকে। ফলে এখানে সবসময় একটা টানাপোড়েন থাকে। বড় দল বলে যে আপনাদের মিছিলে তো আপনাদের বেশি লোক আসেন নাই, আপনাদের এত লোক বক্তৃতা দিতে হবে কেন, চেয়ারে এত লোক বসতে দিতে হবে কেন। আবার ওই জোটগুলো মনে করে যে না, আমরা তো আছি আপনাদের সাথে। এই ধরনের কিছু মানে বৈষয়িক টানাপোড়েন থাকে। ফলে আন্দোলনে জোটের লাভবান হওয়াটা খুব কম যায়। ইলেকশনে একটা জোটের লাভবান হওয়া যায় এই ক্ষেত্রে, কারণ কয়েকটা জিনিস হয় ইলেকশনে। একটা হচ্ছে ধরেন একটা দল যখন জোটে থাকে তখন সে হয়তো নির্দিষ্ট আসনে সে ইলেকশন করে, বাকি পুরো আসনে অনেকগুলোতে সে আর ইলেকশন করে না, তার কর্মীরা ওই প্রধান জোটের শরিকের পক্ষে তারা কাজ করে। দ্বিতীয় হচ্ছে মানুষ মনে করে একটা ধারা তৈরি হয়েছে, মানে যেহেতু এইদিকে লোকজন বেশি, অনেকরা একসাথে হয়েছে, সুতরাং তাদের নির্বাচনী বিজয়ের একটা সম্ভাবনা বেশি থাকে। তো ইলেকট্রাল জোটটা খুব ইফেক্টিভ হয়, আন্দোলনের জোটটা খুব বেশি ইফেক্টিভ হয় না। এটা আমার অতীত অভিজ্ঞতা থেকে বলছে। বাট জোটের যে অ্যাডভান্টেজটা থাকে তখন মানুষ মনে করে যে না, ফোকাসটা থাকে যে এত দল। হ্যাঁ, একটা সময় দেখবেন আপনি 22 দলীয় জোট, 20 দলীয় জোট, 14 দলীয় জোট। একবার তো দেখেছিলাম যে 70 দলীয় জোটও কখন যেন হয়েছিল একটা। তো অ্যাকচুয়ালি আমার যেটা অভিজ্ঞতা, আমরা তো এবার কোনো জোটে যাই নাই, কিন্তু একটা ইলেকট্রাল অ্যালায়েন্সে আমরা অংশগ্রহণ করেছি, এবং সেটার ক্ষেত্রে আমি তখনও বলেছিলাম যে আমরা কিন্তু এই ধরনের অ্যালায়েন্সে কমফোর্টেবল না। কারণ এই অ্যালায়েন্সের দুটো দলেরই ক্ষতি হয়। মানে এটা এখানে বাবুল ভাই আছেন, উনি যেহেতু ইলেকশন করেন উনি ভালো বলতে পারবেন যে বড় দলগুলো যেটা হয় যখন সে ইলেকট্রাল জোট করে তখন ছোট দলের কোনো প্রার্থীকে তাকে ছাড়তে হয় আসনটা। ছাড়তে গিয়ে কিন্তু লোকালি তার একটা অস্বস্তি তৈরি হয়, তার কর্মীদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি, বা অনেক সময় যেটা হয় যে সে মানে আপনার বিদ্রোহী প্রার্থীও দাঁড়িয়ে যায়। আবার ছোট দলগুলোর বা অপেক্ষাকৃত যেগুলো ছোট দল, তাদের অসুবিধা হয় কি, তাদের আর দলীয় মার্কা, পরিচিতি এই জিনিসটা আর দাঁড়ায় না। তাকে তখন অন্য দলের মার্কা নিয়ে তাকে দাঁড়াতে হয়, এবং অন্য দলের গলগ্রহ হয়ে তার রাজনীতি তার বিকশিত হতে পারে না। সেজন্য আমি কিন্তু এবারে নির্বাচন আগে বলেছিলাম যে বড় দলগুলোর উচিত যে কোনো ধরনের জোট না করা। তো বড় দলগুলো যদি জোট না করে তাহলে ওই এরকম আলাদা যারা সক্রিয় রাজনৈতিক দল আছে তারা আর জোট করতে পারবে না, তখন প্রয়োজনে ওই সব দলগুলো মিলে একটা জোট করুক। তখন এবারে আমরা চেয়েছিলাম যে বিএনপি জামাতের বাইরে গিয়ে একটা স্বতন্ত্র জোট আমরা করব। কিন্তু আমরা যখন দেখলাম নির্বাচন যতই কাছেই আসছে ততদিনে দেখা গেলো ভোটাররা দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, তৃতীয়র দিকে আর মনোযোগ দিতে পারছেন। তো এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল বা অ্যাপ্লাইড পলিটিক্সে গিয়ে এগুলো খুব ধরনের ঝামেলা তৈরি করে। তো আপনি যে কথাটা বলেছেন যে
ক্ষমতার রাজনীতিতে জোটের হালচাল, এই ধরনের জোট খুব বেশি এফেক্টিভ কিছু লাভ হয়েছে আমার কাছে মনে হয় না। বরং ওই যে আপনি দেখবেন যে আজকে অলরেডি কথাই বলছে মূল্যায়ন, আমাকে মূল্যায়ন করে নাই কেন, আমাকে, এই মূল্যায়নটা কি আসলে? এই মূল্যায়নটা হচ্ছে এক ধরনের বৈষয়িক হিসাব নিকাশের ব্যাপার, যে আমাদেরকে সরকারের ভাগ দিল না কেন, বা আমাদেরকে, দেখেন মূল্যায়নের বিষয়টা সবসময় আমি মনে করি যে আপনার নিজের মূল্যায়নটাই গুরুত্বপূর্ণ। আপনার রাজনীতি আপনি কতটুকু করতে পারছেন, আপনার সক্রিয়, আপনার ভ্যালুটা কতটুকু, আপনার ভ্যালু হলে আপনাকে মূল্যায়ন করবে, আপনার ভ্যালু না থাকলে আপনি আরেকজনের মূল্যায়ন দিয়ে কয়দিন চলবেন? আরেকজনের মূল্যায়ন আজকে সে আপনাকে দিচ্ছে, কালকে যখন তার সাথে জোট থাকবে না, সে তো আপনাকে আর মূল্যায়ন করবে না। তো আমাদের দেশে এই জোট রাজনীতি খুব বেশি মানে ফল বয়ে আনে নাই, বরং আপনি দেখবেন বিএনপি এবং জোট রাজনীতির আমরা যদি লাভ-ক্ষতির সমীকরণটা বুঝতে চাই, বড় দলগুলো লাভবান হয় না ছোট দলগুলো লাভবান হয়? আর ক্ষতির দিকটাও যদি বুঝতে চাই, আসলে কোন দল লাভবান হচ্ছে, কোন দল ক্ষতিগ্রস্ত হচ্ছে? এটাতে বড় দলগুলো লাভবান এই জন্যই হয়, আপনাকে মনে রাখতে হবে। যেমন আমি যদি একদম প্র্যাকটিক্যাল আলোচনা করি, যেমন ধরেন এখন বিএনপি একটা বড় দল, তো বিএনপি তো মানে বিএনপি যাদের সাথে জোট করেছে এদের কারোই ভোটের এমন রেশিও নাই যে তার ভোটে বিএনপি জিতে যাবে কোনো একটা আসনে। তারপরেও সে কেন জোট করতে চাচ্ছে? এই জন্যই করতে চাচ্ছে, সে দেখছে যে এই লোকগুলোর সাথে যদি আমি জোট করি, যেমন ধরেন বিএনপি যাদেরকে জোটে নিয়েছে, এমপি বানিয়েছে বা মন্ত্রী বানিয়েছে, এদের কারোরই এমন কোনো এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটি নাই, যোগ্যতা নাই। যেমন দেখবেন বিএনপির মধ্যে প্রচুর সমালোচনা আছে যে আমাদের এত যোগ্য লোক থাকতে এ ধরনের লোকদেরকে কেন মন্ত্রী করা হলো। লাভ হচ্ছে ওটা যে এই লোকটাকে যদি আপনি জোটে না রাখতেন, সে তো আপনার বিরুদ্ধে গিয়ে রাজনীতি করতো। একই প্রশ্ন যদি আপনাদের ঐক্যের ক্ষেত্রে আমি করি, বলা হয়ে থাকে যে 11 দলীয় ঐক্যে এবি পার্টি রয়েছে, এনসিপি রয়েছে, তাদের ইতোমধ্যে অনেকে এভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছে তারা জামায়াতের বি টিম। এই পরিচয়টা ছাপিয়ে স্বতন্ত্র নিজেদের পরিচয় তৈরি করাটা আসলে কতটা কঠিন হবে সামনের দিনে? না, একটা জিনিস এই সমালোচনাটা আছে যে আমি তো আগেই বলেছি যে আপনি যখন জোটে থাকবেন তখন কিন্তু আপনার সক্রিয় রাজনীতিটা দাঁড়ানো কঠিন হয়। আমাদের জোটটা কিন্তু জোট না, আমাদেরটা এখনো জোট আকারে এটা দাঁড়ায় না। এটা আমরা যখন প্রথম দিকে কথা বলছিলাম তখন বলছি না, এটা একটা স্রেফ একটা ইলেকট্রাল অ্যালায়েন্স, নির্বাচনী ঐক্য। এবং দেখবেন আমাদের কিন্তু শুধু আন্দোলনের, সরকারের জুলাই অভ্যুত্থানের বা জুলাই সনদের বাস্তবায়নের বিষয় ছাড়া আর কোনো বিষয় নিয়ে কিন্তু আমাদের আর কোনো মিটিং টিটিং বা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নাই। পার্লামেন্টে যারা আছে তাদের মধ্যে হয়তো কিছুটা ব্যাপার থাকতে পারে। তো আমি যেটা বলছি, একটা তো বললাম আপনাকে সরকারি জোটের কথা, আমরা যে বিরোধী দলীয় জোট যেটা আছে এখানেও আমরা যদি দেখি যে আমাদের, যেমন ধরেন এখানে প্রধান দল হচ্ছে জামাত, আমরা যারা অন্যান্য জোটে আছি আমাদের ভোটের, আমরা তো নতুন দল, আমাদের ভোটের এমন কোনো সংখ্যা দাঁড়ায় নাই যেটার কারণে জামাত জিতে যাবে বা জামাতের ভোটের হেরফের হবে খুব বড় ধরনের। কিন্তু সুবিধা যেটা সেটা হচ্ছে যে আমরা যখন জোটে থাকি তখন আমরা যখন এই যে ধরেন জুলাই অভ্যুত্থানের ইস্যু বা সরকারের বিরোধিতার ইস্যুতে আরো 10টা ভয়েস আপনার সাথে তৈরি হয়, আপনি শুধু একা কথা বলছেন না, আরো 20টা ভয়েস আপনার সাথে কথা বলছে, এইটা তাদেরকে শক্তিশালী করে। সেই জন্য আপনি যে প্রশ্নটা করেছেন, আমি স্পেসিফিক আমার মানে আর্গুমেন্ট হচ্ছে যে এখানে বড় দলগুলোই লাভবান হয়, সেই জন্য তারা জোটটা রাখে। জনাব মুজিবুর রহমান মঞ্জু, ফজলে হুদা বাবুল, সরকার গঠনের 5 মাস পর আমরা দেখলাম যে শরিকদের নিয়ে নৈশভোজের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী। নৈশভোজে আসলে শরিকদের কি বার্তা দিতে চাইছেন প্রধানমন্ত্রী? এটা কি শুধুই রাজনৈতিক সৌজন্যতা নাকি বিগত সময়ের ক্ষত সারানোর চেষ্টা? এখন আপনি দলকানা হিসেবে কথা বলবেন নাকি টকশোতে এসে আপনি যেটা আমরা এটা দিন শেষে কি যে আমরা টকশোটা কেন করি, এটা জনমত সৃষ্টি হবে বা সমাজের কোনো উপকার হবে, ওইরকম কথাই যদি আমাকে বলতে হয় সেটা হচ্ছে যে সেটা মঞ্জু ভাই যথার্থই বলেছেন। আর আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটাও খুব সোজা একটা উত্তর, যে কারা উপকৃত হয়, কি কোনো সমস্যা হলো কিনা। নৈশভোজ, এখন মাননীয় প্রধানমন্ত্রী নৈশভোজে তার দলীয় লোকদের ডাকবেন, সেখানে শুধু ভোজই হবে না, রাজনৈতিক আলাপও হবে, এটা খুব স্বাভাবিক বিষয়, তাই নয় কি? আমরাও যখন গ্রামে যাই হয়তো আমরা চা খাওয়ার ছলে হয়তো অন্য রাজনৈতিক নেতাদের সাথে ডাকি, উদ্দেশ্য কিন্তু দিন শেষে রাজনীতি। তো সেটা মাননীয় প্রধানমন্ত্রী করবেন, এটা খুব স্বাভাবিক। নির্বাচন হয়ে গেছে আজকে 5 মাস হলো, এবং এটা হয়তো আরও 2-1 মাস আগে করলে ভালো হতো। ওনার অন্যান্য প্রায়োরিটি এরপর সংসদ কন্টিনিউয়াস, এরপর রোজা, এইসব কারণে হয়তো এটা ডিলে হয়েছে। উনি তাদের সাথে বসেছেন। দেখুন, আজকে যারা জান নাই, জমিয়তে ইসলামকে কিন্তু আমরা 5টা আসন ছেড়েছিলাম, তাই না? 5টা খেজুর গাছ মার্কা, কিন্তু ওনারা বোধহয় একটাও বোধহয় জিতে আসতে পারেননি। এবং সেটাও কিন্তু, এটাও কিন্তু একটা সৌজন্যতাই।
ছিল দলের পক্ষ থেকে। কিন্তু আমি এখানে কোনো ভাঙ্গন বা এই দলকে নিয়ে কোনো প্রবলেম হয়েছে এই জন্য বসেছেন এটা আমি মনে করি না। এটা উনি রাজনৈতিক সৌজন্যতা বশতই তাদেরকে নিয়ে বসেছেন। জেএসডির কথাও আপনি বলেছেন, জেএসডির বোধ হয় প্রধান হচ্ছেন আমাদের আসম আব্দুর রব সাহেব এবং তার ওয়াইফ। তৃতীয় কোনো ব্যক্তিকে আমি চিনি না। তো রব সাহেব উনি তো অনেক সিনিয়র রাজনীতিবিদ, যদিও ওনার এরশাদ পিরিয়ডের বিষয়গুলো নিয়ে অনেক কথা আমরা ছোটবেলায় শুনেছি বিশ্ববিদ্যালয় জীবনে, কিন্তু ওনার বয়স হয়ে গেছে, অসুস্থ, উনি জয়েন করবেন কিভাবে? জোট বিএনপির যাদের সাথে ছিল, বিএনপি তাদেরকে সবসময় সম্মান দেয়। এবং আপনি জানেন তাহলে শরীফরা কেনই অভিযোগ করছে যে শরীফদের যথাযথ মূল্যায়ন করা দেখুন, ওই হচ্ছে না? তাহলে আবার ওই মঞ্জু ভাইয়ের কথাই যেতে হবে। আমাদের দেশের রাজনীতির একটা বড় সমস্যা কি জানেন? এটা আমাদের ইন্ট্রা দলেও আছে, ইন্টার দলে যেরকম আছে ইন্ট্রা দলেও আছে, এবং সেই শুধু আমাদের দলে নয়, প্রত্যেকটা দলে আছে। মঞ্জু ভাইয়ের একজন কর্মীও আছে, হয়তো মঞ্জু ভাই ওনার দলের একটা সম্মেলন ডাকলেন আমার জেলায়, উনি গেলেন, একটা ছেলেকে হয়তো উনি নাম নিলেন না, হয়তো ভুলে মঞ্চ নামনি, ওই ছেলেটা দেখবেন পরদিন ফেসবুকে দিয়ে দিবে আমার কি ত্যাগ নাই দলের জন্য, আমি তো মূল্যায়িত হলাম না। কিন্তু একটা মঞ্চে একজন মানুষ যখন কথা বলছেন হয়তো ভুলেও যেতে পারে। আবার কি যেটা উনি বলেছেন, এটা আসলে মূল্যায়ন বলতে কি আসলে আর্থিক বিষয়? দিন শেষে কিন্তু ওইটাই হয়। যেমন আমার এলাকার আমি কথা বলি, অনেক ছেলেদের অনেক ত্যাগ আছে, 17 বছর তারা কোনো কাজ করতে পারেনি। এমনকি যারা চার্জার চালাইতো শ্রমিক দলে, তারা চার্জারও চালাইতে পারেনি, পরিবারের কোনো চাকরি বাকরি হয়নি, তারা জেল খেটেছে, তাদের বাচ্চার মা অসুস্থ, দেখতে যাইতে পারে। চার্জার বললে এবার ভুল বুঝাবুঝি হবে, অটো চালাই, অটো চালাইতো আর কি, অটো চার্জার গ্রামে। চার্জার বলতে আবার বোমা চার্জার আমাদের ওইদিকে চার্জার বলে, হ্যাঁ ঠিকই বলেছেন। তো কিন্তু ওই ছেলেগুলোকে কি আমি দিতে পারছি কিছু? পারছি না। তো তার মধ্যে অনেকে হয়তো তারা বুঝতেছে যে না, আমরা তো হয়তো এর মধ্যে 10% আছে যারা হয়তো বোঝে যে আমরা তো রাজনীতি করেছি দেশের স্বার্থে, আমি তো কিছু নেওয়ার জন্য। হয়তো 90%-এর মধ্যে অর্ধেক হয়তো বোঝে যে না, এখন আমরা আমাদের গণতান্ত্রিক দেশ ফেরত পেয়েছি, আমাদের নিজেদের ব্যবসা বাণিজ্য পেশা করে খেতে হবে। কিন্তু হয়তো বা 40% ছেলে বুঝতেছে না, তারা হয়তো ফেসবুকে দিচ্ছে আমরা কি কেউ নয় দলে, কেন আমরা ভাগ পাবো না? কেন ওই চালটা তো ওর জন্য আসেনি, চালটা এসেছে হতদরিদ্রের জন্য। ও শ্রমিক হলেও তো কাজ করে খেতে পারছে। সো এই যে এটাকে মূল্যায়ন বলছে মানুষ। এখন মাননীয় প্রধানমন্ত্রী এসছে, ওনার কাছে দেখুন একটা পার্লামেন্টে আমার আসন দিয়ে বলে, আমার নিজের কথাই বলতে হচ্ছে বারবার, আমরা 3 জন প্রার্থী ছিলাম, আমাকে মনোনীত করেছেন। তো বাকি 2 জন কি করবে? একজন বিদ্রোহী ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, তো এখন যদি আরেকজন বলে আমাকে মূল্যায়ন করলো না, এই যে এই বিষয়গুলো, কারণ সংসদ সদস্য তো একজন হবে, 1, 2 মন্ত্রীও তো কয়েকজন হবে, 3 লেট দ্য লিডার ডিসাইড। আপনার যে দলের আনুগত্য, আমরা যদি বলি লিডারশিপের প্রতি যদি আমাদের আস্থার কথা বলি, আবার পাশাপাশি যদি আমরা তার মূল্যায়ন নিয়ে আমরা যদি সমালোচনা করি, তাহলে কিন্তু আমরা দ্বিচারিতা করছি। আপনি সময় দিতে হবে, আর একজনকে শুধু তো এমন না যে একটা ব্যাংকের ডাইরেক্টর করে দেবে, দলীয় ভাবে তাকে মূল্যায়ন করা যায়, তাকে অনেক কাজ দিয়ে মূল্যায়ন করা যায়, তাকে অনেক দায়িত্ব দিয়ে মূল্যায়ন করা যায়। তো এইটার জন্য আমার মনে হয় যে কর্মীদের এবং যারা আমাদের জোট সঙ্গী, তাদের ধৈর্য ধরা উচিত, এবং এত দ্রুত 5 মাসের মধ্যেই সবকিছু হয়ে যাবে এটা আমার মনে হয়। ধন্যবাদ জানাচ্ছি। জনাব মাহবুব আজিজ, ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে জোটের সমীকরণ পাল্টে যায় কি? তবে কি আমরা যদি আদর্শের রাজনীতির বিষয়টি বুঝতে চাই, সেটি ক্ষমতার অঙ্কে কোনোভাবে হারিয়ে যাচ্ছে? আমরা যে পরিস্থিতিতে কথা বলছি, এটা 24-এর যে গণ অভ্যুত্থান, আমরা তো জানি যে দল মত নির্বিশেষে সকল মানুষ যে এখানে রাজপথে নেমে এলো গণতন্ত্র সুশাসনের জন্যই। কিন্তু এখন যে পরিস্থিতি, এই 13শ জাতীয় নির্বাচনের পর বিএনপির আসলে প্রতিপক্ষকে, বিএনপি যেই রকম রাজনৈতিক একটি সুবিধায় আছে, তার সেই রকম কোনো বিকল্প কিন্তু আসলে নাই। এবং তার যে আয়তন, যে এরকম তার ট্র্যাক রেকর্ড, তার সাথে তার যে প্রধান প্রতিদ্বন্দ্বী এখানে অনুপস্থিত আওয়ামী লীগ,
বিভিন্ন তাদের দুঃশাসন ইত্যাদি অপকর্মের জন্য তারা অনুপস্থিত হয়ে গেছে। এরকম একটা ভ্যাকুয়ামে গত 6 মাসে আপনি যদি একটা রিপোর্ট দেখেন, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি তারা একটি রিপোর্টে বলছে যে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত রাজনৈতিক ও নির্বাচনী সহিংসতা 56 জন নিহত হয়েছেন, আহত 5246 জন। মব সহিংসতা ও গণপিটুনির ঘটনায় 133 জন নিহত, 246 জন আহত। আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজত, নির্যাতন, গুলি ও কথিত বন্দুকযুদ্ধে 11 জন নিহত। এ সময় 383 সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। 6 মাসে কারা হেফাজতে 58 জন মারা গেছেন। এর মধ্যে 15 জন আওয়ামী লীগ, 1 জন বিএনপি ও 42 জন সাধারণ কয়েদি। এটা কিন্তু এই সরকারের আমলেই 5 মাস, এই সরকার আর আগের সরকারের 1 মাস। অর্থাৎ আপনি দেখুন পরিস্থিতি কোন জায়গায়। যে 18 মাসে অন্তর্বর্তীকালীন সরকার আমরা পেয়েছিলাম, তারা তো আওয়ামী লীগের দুঃশাসনের ধারাবাহিকতা এসেছিল। তখন আমাদের ধারণা ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার হয়তো একটা রাশ টেনে ধরবেন এবং একটা সুশাসনের অন্তত সাঁকো তৈরি করবেন। তারা উল্টোটা করলো, তারা উগ্রবাদী সাম্প্রদায়িক শক্তিকে পৃষ্ঠপোষকতা দিল এবং সেই জায়গায় আমরা দেখলাম মব সন্ত্রাসের দানা বেঁধে উঠেছে। যত্রতত্র আইনের শাসন সেখানে আমরা অনুপস্থিত দেখতে পেলাম। তারপর যে নির্বাচিত সরকার এলো, মাত্র 5 মাসই তো তাদের কাছ থেকে আমরা এত কিছু সাফল্য পেতে পারি না যে আইন শৃঙ্খলা একদম এক ফুয়ে সব ঠিক হয়ে যাবে, কিন্তু ডেটোরেট কিন্তু করেছে কিছু কিছু ক্ষেত্রে। আপনার মনে পড়বে যে গত সোমবারে চট্টগ্রামে এই ভদ্রলোকের নাম হচ্ছে ডেভিড ইমন নামে এক সন্ত্রাসী, সে ফোন করে বলেছে 17 বছর আপনি ব্যবসা করেছেন, এখন আমরা ব্যবসা করব। অর্থাৎ আওয়ামী লীগ 17 বছর লুটপাট করেছে, এখন আমরা সেই জায়গায় বসে যাব। এই যদি হয় রাজনৈতিক আদর্শ এবং নীতি নৈতিকতা যে আমাদের পালা এখন, তাহলে আসলে কি দাঁড়াবে? তার মানে যে জোট আমরা দেখতে পাচ্ছি সেটা কি এরকম যে আমাদের পালা এসে গেছে, আমরা এবং আমাদের সমমনরা একসাথে হব? তা কিন্তু নয়, কারণ বিএনপি এত বড় একটি দল, তারা তো নিজেরাই 2/3 আসনে পাশ করে চলে এসেছে। আজকে প্রধানমন্ত্রী যেটা করেছেন সেটা খুবই গণতান্ত্রিক এবং একটি খুবই রেশনাল একটি আচরণ। তিনি কিন্তু বলেছেন যে আমরা একসাথে 24-এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, আমরা সকলে যেহেতু এত রক্তক্ষয়ী একটা আন্দোলনে অংশগ্রহণের অভিজ্ঞতা, তো সেখান থেকে আমরা আরো একই সাথে আগামীতে দেশ গড়ার কাজেও সকলে অংশগ্রহণ করবে, যেটা বিএনপি মহাসচিব কিন্তু পরবর্তীতে সাংবাদিকদেরকে জানিয়েছেন। অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য থেকেও শুনলাম তারা একেবারেই এটা একটা সৌজন্য সাক্ষাৎ ছিল, কোনো সেই রকম স্বার্থ সংশ্লিষ্টতা ছিল না, যেহেতু নির্বাচনের পর আসলে দেখাই হয়নি। কাজে বিএনপি তাদের রাজনীতিটাই করবে। তারা যদিও বলছে যে 31 দফা আমরা সবাই মিলেই বাস্তবায়ন করব, কিন্তু পরিস্থিতি সাপেক্ষে বিএনপি কিন্তু তার রাজনীতিটাই করবে, এটাই সঙ্গত। এখন আসুন যে তাদের যে প্রধান বিরোধী, এখন বর্তমানের বিরোধী জামাত কি করবে। জামাত কিন্তু আসন্ন যে স্থানীয় নির্বাচন তারা নিজেদের মতো করতে চাচ্ছে, সেখানেও তারা এনসিপি সহ তাদের জোট সঙ্গীদেরকে সেই নির্বাচনের সাথে রাখবে বলে এরকম মনে হচ্ছে না। তাহলে কি শুধুমাত্র আন্দোলনের জন্য শরিকদের রাখতে চেয়েছে জামায়াত ইসলামী? শুধু আন্দোলন তো বটেই, একই সাথে এই যে এত বড় একটি উল্লম্ফন জামায়াতের, তারা তো প্রধান বিরোধী দল হিসেবে এত আসন নিয়ে সংসদে বসবে, এটা কি আসলে 2 বছর 3 বছর আগেও কেউ ধারণা করেছিল? তাদের এতখানি উল্লম্ফনের তো নানান রকম বাস্তবতা আছে। আওয়ামী লীগের শূন্যতা যেরকম আছে একরকম, আবার একই সাথে অন্যান্য অনেক সমীকরণও কাজ করেছে। তো সেই সমীকরণগুলো নিয়ে যতই আমরা শঙ্কাবোধ করি, সন্দেহ পোষণ করি, এটা তো রিয়েলিটিতে জামাত প্রধান বিরোধী দল সংসদে। কাজে তারা তো আরো নিজেদেরকে গুছিয়ে নেবে, আগামীতে তারা আরো বড় আকারে আসতে চাইবে। কিন্তু মুশকিলটা হচ্ছে জামাত কিন্তু তাদের আদর্শ পরিষ্কার করছে না। তারা তাদের যে ইসলামিক যে আদর্শ, দীর্ঘকাল ধরে তারা সৎ লোকের শাসন এবং আল্লাহর আইন চেয়ে এসছে, এখন কিন্তু তারা আর সেই জায়গাতে নাই। তারা অনেকটা গণতান্ত্রিক হয়ে গেছে। অর্থাৎ ভোটের আগে তারা একরকম হয়, ভোটের পরে আরেক রকম হয়। এই পরিস্থিতিতে আপনি যখন আদর্শবিহীন রাজনীতি চলে, তখন কিন্তু বিএনপির সামনে আসলে প্রতিদ্বন্দ্বিতা কোথায়? আমরা এমন কিছু কথাবার্তা শুনছি সামাজিক গণমাধ্যমে, ধরেন 2-3 জন দল, যে ভাই যেমনটি বললেন স্বামী স্ত্রী মিলে একটি দল, এমনও আছে 2-4 জন দল মিলে একটি দল বানিয়েছেন, যা খুশি তা ইতিহাসের বিকৃতি করছেন, যা খুশি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছেন। কেন? দৃষ্টি আকর্ষণ করবার জন্য, যাতে এলোমেলো কথাবার্তা বলে তাদের দৃষ্টি আকর্ষণ করা যায় এবং তারা সেটা তাদের দলের কি ভাবে আদর্শ হয়। সেটা কি বয়ান তৈরির অপচেষ্টা? না, আপনি দেখুন তারা কখনো 47-এ যাচ্ছে, কখনো 71-এ যাচ্ছে,
যাচ্ছে, কখনো 1853 সালে যাচ্ছে, কখনো লর্ড ক্লাইভের কাছে যাচ্ছে, কখনো বা চাঁদে চলে যাচ্ছে। তারা 24-এর পরবর্তী বাংলাদেশে থাকছে না। যে এই বাস্তবতাতে আমরা চেয়েছি গণতন্ত্র, সুশাসন, সেই জন্য রাজনৈতিক দলগুলো কি করতে চাইছে? বিএনপি যে তাদের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নে একটু পিছিয়ে এসেছে, যেমন ধরেন গুম কমিশন, দুদক, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার কমিশন, এগুলোতে তো সংস্কারে বিএনপি একেবারেই রাজি না বলে মনে হচ্ছে। আপনি 133টি অধ্যাদেশ পাশ করেছিল অন্তর্বর্তীকালীন সরকার, সেখান থেকে 97টি তারা অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ জারি করেছিল, সংসদে সেগুলো পাশ হবার কথা 97টি বিএনপি পাশ করেছে। যেগুলো পাশ করেনি সব কিন্তু গুম, খুন, মানবাধিকার, দুদক, পুলিশ ইত্যাদি সংস্কার, এবং তারা বলেছে আমরা প্রয়োজন মতো করব, কিন্তু 5 মাসেও তাদের প্রয়োজন মতো করা হলো না। কিন্তু এখন আমরা দেখছি রাজনৈতিক মহলে জুলাই সনদ কেন্দ্রিক বিতর্কই কিন্তু চলছে। জামায়াতের আমির যেমনটি বলছে, গণভোটের রায় ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে। আবার বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বললেন যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণভোটের রায় ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে। সরকার গঠন হয়েছে মাত্র 5 মাস, এরই মধ্যে আমরা গণ অভ্যুত্থান, আরো একবার অভ্যুত্থান, রাজনৈতিক আন্দোলন, এই বিষয়গুলো কি আবারও সংঘাতের রাজনীতিকে উস্কে দিচ্ছে কিনা? জি, আমরা মূল কাজটি বাদ রেখে আসলে অন্যান্য নানান শাখা প্রশাখার কথা শুনছি। একটি দল এনসিপি, ইতিমধ্যে তারা 6-7টি আসন নিয়ে সংসদে আছে। তাদের আদর্শ আমরা জানি না, তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি জানি না, গঠনতন্ত্র মানুষের কাছে পরিষ্কার নয়। এবং দেখুন যে একটি এনসিপি এবং জামায়াতের যে জোট, তাদের যে রাজনৈতিক যেই দক্ষতা, যোগ্যতা নিয়ে নানান প্রশ্ন দেখা যাচ্ছে। সংসদে যে আলোচনা আমরা দেখতে পেলাম বাজেট অধিবেশনে, সেটাও খুব দক্ষতার পরিচয় আমরা এখনো পাইনি। তবে নিশ্চয়ই তারা গড়ে উঠবে এবং আগামীতে বোঝা যাবে। কিন্তু তারা যদি আদর্শভিত্তিক রাজনীতি করে, অর্থাৎ তারা আসলে কি করতে চাচ্ছে, তারা দেশের চেহারাটাকে কোন দিকে নিয়ে যেতে চাচ্ছে, এগুলো পরিষ্কার করার দরকার। কিন্তু যদি ইসলামী শাসনের পক্ষে থাকে, সেটাও পরিষ্কার করা দরকার। কোনোটাই তো খারাপ কিছু না, আপনার যেটা বলতে হবে সেটা তো স্পষ্ট থাকতে হবে। কিন্তু আরেকটু দেখুন যে চিফ প্রসিকিউটর ছিলেন না তাজুল ইসলাম সাহেব, তিনি সম্প্রতি একটি বক্তৃতায় বলছেন যে শেখ হাসিনার যে বাংলাদেশে আসার প্রশ্ন নিয়ে কথা প্রসঙ্গে তিনি বলেছেন যে আমরা ম্যানিলা রোপ নিয়ে রেডি আছি, তাকে আমরা, কথাটি এরকম, আমরা তাকে ম্যানিলা রোপ নামক বিশেষ দড়ি দিয়ে বানানো ফুলের মালা গলায় পরে সম্বর্ধনা দেব। জাতির পক্ষ থেকে তিনি মেসেজ দিচ্ছেন, অর্থাৎ তিনি বলতে যাচ্ছেন ফাঁসিটা তিনিই কার্যকর করে দেবেন। তার মানে এই যে আইন নিজের হাতে তুলে নেবেন তিনি বা তারা। দেশের তো একটা সরকার আছে, একটা আইন আদালত আছে। নিশ্চয়ই শেখ হাসিনা কেন, যে কোনো অপরাধীর আত্মপক্ষ সমর্থনের সুযোগ আছে। আদালত যদি চায় একজন ডেথ রেফারেন্সের আসামিকেও কিন্তু তারা নানান রকম সময় দিতে পারে। কাজেই যদি সেইটা কার্যকর হয়, তিনি যদি আসতে পারেন, কার্যকর হওয়ারও কিন্তু নানান রকম নিয়ম কানুনের ভিতর দিয়ে যেতে হবে। একজন চিফ প্রসিকিউটর সাবেক হলেও তিনি যদি এইভাবে কথা বলেন, তাহলে কিন্তু সমাজে যে হিংসাটা আমরা দেখতে পাচ্ছি, আপনি দেখুন চারিদিকে, আপনি প্রায়ই এখন কয়েকদিন ধরে চলছে কি, সিনিয়র সাংবাদিক হিসেবে গালি দিচ্ছে, যে এই সিনিয়র সাংবাদিকরা নানান রকম মিথ্যা বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে এবং তারা আওয়ামী লীগের নানান রকম সুবিধাভোগী সাংবাদিক। কালচারের ধারাবাহিকতা কি? এটা হচ্ছে ওই যে একসময় সুশীল বলে গালি দেওয়া হতো না, যে সুশীল বলা হচ্ছে কাউকে, যে সরকারের আওয়ামী লীগের সময় যারা সমালোচনা করত। সমালোচনা তো আপনাকে নিতে হবে, ভিন্নমত আপনাকে শুনতে হবে। ভিন্নমত হলেই আপনাকে সিনিয়র সাংবাদিকের যেই কথাটি আপনার অপছন্দ হচ্ছে, আপনি সেটার পাল্টা যুক্তি দেন। আপনার যদি শাসন, যেমন আওয়ামী লীগের শাসন খারাপ লেগেছিল বলেই তার প্রতিবাদে মানুষ রাস্তায় নেমেছে, আওয়ামী লীগের শাসনকে পরাস্ত করা মানে কি তাকে বিনা বিচারে জেলে রাখা নয়। কিন্তু তার রাজনীতির, অপরাজনীতির বিরুদ্ধে আরো ভালো রাজনীতি করা হচ্ছে আওয়ামী লীগকে পরাজিত করার হাতিয়ার। ফজলে হুদা বাবুল, যেমনটি নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি 31 দফা ভুলে গেছে, নোট অফ ডিসেন্টের কথা বলছে। সংবিধান সংশোধনের আগে বিএনপির সংশোধন প্রয়োজন। বিরোধী দল আপনাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগও তুলছে, কিভাবে দেখছেন? ধন্যবাদ। নাহিদ সাহেব বলেছেন, এখন আমি কি বলবো। নাহিদ সাহেব অনেক অভিজ্ঞ মানুষ, বিশাল এক আন্দোলনের উনি নেতৃত্ব দিয়েছেন। ওনাদের মধ্যে মাস্টার মাইন্ড ছিল, কি সব ছিল। তো ওনাদের সম্পর্কে তো এখন উনি মাননীয় বিরোধী দলের চিফ হুইপ, আমি একজন সাধারণ সদস্য সংসদের, কিছু বলবার নেই। তবে এইটুকু বলবার আছে যে উনি একটা রাজনৈতিক দলের মানুষ, যেমন আমাদের সাংবাদিক ভাইয়া, আমাদের মাহবুব আজিজ ভাই, ওনার অধিকার আছে অন্য দলের
নিয়ে সমালোচনা করবার, এটা সাংবাদিকদের কাজও এক ধরনের, এতে করে রাজনীতি আরো পরিচালিত হয়। কিন্তু উনি নিজে একটা রাজনৈতিক দল করে আরেকটা রাজনৈতিক দলের আদর্শ, ভিতরে শুদ্ধি অভিযান, নিজের ভিতরে কি আছে সেটা দেখা বোধহয় বেশি জরুরি। এটা আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে বলছি, মাত্র 30-35 বছর যাবত কি রাজনীতিতে আমি, তো এইটা নিয়ে আমার মন্তব্য করবার কিন্তু এর আগে কিন্তু জামায়াতের আমিরও বলেছে যে বিএনপি ভোট মানছে, গণভোট মানছে না, তাহলে কি গোশত হালাল আর ঝোল হারাম কিনা? আচ্ছা, এখানে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে মাহবুব ভাই যেটা বলেছেন যে উনি কাউকে দেখছেন না, এই কথাগুলো কিন্তু 17 বছরে ওনারা কেউ বলেননি। যদি বলতেন 17 বছরে যেভাবে হচ্ছে এখন এভাবেই হচ্ছে, তাহলে আমি বুঝতাম যে মাহবুব ভাই কিন্তু সাংবাদিক হিসেবে কথা বলছেন। কথা কিন্তু আমাদের যদি টকশোতে এসে সত্যটা বলতে হবে। কারণ 17 বছর হাসিনা চলেছে, হাসিনা গম নিয়ে, আর এখন চলছে বিএনপি এনটি আওয়ামী লীগ গুলোকে নিয়ে। এটা যদি উনি বলতেন আমি হয়তো ওনাকে স্বাগত জানাতাম। কিন্তু উনি একটা পারপাস নিয়ে যখন কথা বলছেন, যে দেখুন আপনি যদি, উনি যে তথ্যটা দিয়েছেন হিউম্যান রাইটস সোসাইটি, আমার মনে হয় নূর খান সাহেবের, এটা আমি ওই তথ্য থেকে যদি আমি ওনাকে একটা তথ্য দিই, ওনার তথ্য দিয়ে আমি ওনাকে বলছি। উনি বলছেন যে এতগুলা নিহত, এতগুলা আহত, বিএনপি দেখুন এখানে সবচেয়ে বেশি ইয়ে হয়েছে জামাত, বিএনপি জামাতের সংঘর্ষের ঘটনা ঘটেছে 260টি, আহত হয়েছে 1654টি, নিহত হয়েছে 60টি। ওকে, বিএনপি জামাত, এটা আপনি বুঝতে হবে। কিন্তু তার মানে কি বিএনপি জামাত অ্যালায়েন্স হয়ে আছে, এটা যদি উনি মনে করে থাকেন, তাহলে উনি, ওনাকে বুঝি বলি আমি, যে একটা নির্দিষ্ট এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ দলটা গত 17 বছর যে ফ্যাসিজমের সৃষ্টি করে গেছে, এবং আমি তো বলি শেখ হাসিনা ওয়াজেদ তার বাপকে আবার দ্বিতীয়বার খুন করেছে, তার বাপের খুনের দায়ে তার আবারও আরেকটা বিচার হওয়া উচিত। কারণ তার বাপ যে 70-এর আগে এদেশের ভোট এর অধিকার নিয়ে, অর্থনৈতিক অধিকার নিয়ে আন্দোলন করেছে, জেল খেটেছে, এটা বিএনপি স্বীকার করে, এটা সবাই স্বীকার করে। কিন্তু মজার বিষয়টা কি, উনি এমন ভাবে তথ্য দিলেন যে ওনার তথ্যতেই আপনি দেখুন না যে কি হচ্ছে। আমার এলাকায় আমরা কি করেছি, আমরা যখন ছাত্রদল করেছি, আমরা শিবিরের সাথে যুদ্ধ করে, তখন মঞ্জু ভাইরা শিবির করতেন। আমরা কিন্তু শিবির ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হয়েছে সংঘর্ষ, চিটাগং বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ হয়েছে। তো আমি যদি বলি যে না, জামাত আর আওয়ামী লীগ একদল, জামাত এক্সট্রিম রাজনীতি করে, আওয়ামী লীগ এক্সট্রিম রাজনীতি করে, এবং এই শেখ হাসিনা ও আজাদ গোংরা এরা কিন্তু গোলাম আজম সাহেবের কাছে যে বিচার, মানে পদধূলি নিয়ে এসেছেন প্রেসিডেন্ট নির্বাচনের, শুধু তাই নয়, 371 দিন না 76 দিন হরতাল করেছে বিএনপি সরকারের বিরুদ্ধে। কাজেই আপনি যদি মিল দেখতে চান, দুটো দলের সামগ্রিক মিল আছে। এবং এখন যেটা আপনি বলছেন না, আপনি শেষে ধন্যবাদ বললে হবে না, তো ইউ হ্যাভ টু, আমার তিনজনকে তো সময় দিতে হবে। সেটা হচ্ছে যে এই যে উনি যে কথাগুলো আসছে যে জামাত আর কি বিএনপি এক হয়ে গেছে, জামাত আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য বরঞ্চ এসব উল্টাপাল্টা কথা বলছেন, এবং এসব সংস্কারের কথা উনি বলছেন। কারণ সংস্কার বিএনপি শুরু করেছে, যে কয়টা নিয়ে উনি কথা বলেছেন, এই কয়টা উনি, এবং আমরা একটা কমিটি গঠন করেছি, নেক্সট পার্লামেন্টে হবে। আপনি 4 মাসের মধ্যে সব চাইবেন একতরফাভাবে কথা বলবেন। ধন্যবাদ আপনাকে মুজিবুর রহমান মঞ্জু। আবারও গণঅভ্যুত্থান নাকি আলোচনার টেবিল, কোন পথে আসলে জুলাই সনদ কেন্দ্রিক বিতর্কের অবসান হবে? গণঅভ্যুত্থান তো কারো পরিকল্পনায় হয় নাই, হবেও না। গণঅভ্যুত্থানের জন্য স্বতঃস্ফূর্ততা লাগবে, সেটা আলাদা জিনিস। কেউ আমরা গণঅভ্যুত্থান ঘটাইতে পারি নাই। গণঅভ্যুত্থানটা একটা স্বতঃস্ফূর্ত ধারার মধ্য দিয়ে একটা ঐতিহাসিক স্রোত ধরে এসে হয়েছে। এটা সময় থাকলে আমি বলতে পারবো। আপনি যেহেতু আজিজ ভাইকে সময় বেশি দিয়েছেন, ফলে আমাদের হাতে সময় একটু কমে গেছে। দ্বিতীয় হচ্ছে যে আমি আপনাকে বলি, আলোচনার টেবিল হচ্ছে গণতান্ত্রিক পথ। আলোচনার টেবিল যখন কাজ করে না, তখনই গণঅভ্যুত্থান হয়। এবং আপনি দেখবেন শেখ হাসিনা গণঅভ্যুত্থানকে অনিবার্য করে তুলেছিল, ঠিক আছে। একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, যে আওয়ামী লীগ বা হাসিনা যখন ক্ষমতায়, খালেদা জিয়া তখন কোথায় ছিলেন? খালেদা জিয়া তখন জেলে ছিলেন। ওবায়দুল কাদের যখন দাপট নিয়ে মন্ত্রিত্ব করছেন, তারেক রহমান তখন নির্বাসিত। তো তারেক রহমান যখন প্রধানমন্ত্রী থাকবেন, তখন হাসিনার কোথায় থাকা উচিত? এটা হচ্ছে আইনের কথা।
এখন আপনি যদি ওই যে সিনিয়র সাংবাদিক তকমা লাগিয়ে এসে আপনি হঠাৎ করে বাংলাদেশে এসে ভাবলেন যে এখন শেখ হাসিনারও পার্লামেন্টে থাকা উচিত, উনি মানে যেভাবে কেউ কেউ বলছে যে বিএনপির তখন প্রতিদ্বন্দ্বী নাই, তা আপনি বিএনপি তো নিঃশেষ করে দিতে চেয়েছিলেন। আপনি জানেন গণ অভ্যুত্থান যদি সফল না হতো আজকে বিএনপি নিষিদ্ধ দল হয়ে যেত, বিএনপিকে নিষিদ্ধ করা হতো। বিএনপির লোকদেরকে, জামাতের লোকদেরকে ঘর থেকে তুলে নিয়ে নাই করে দেওয়া হয়েছে, তা আপনি তো বিরোধী দল নাই করে দিয়েছেন। আপনি যখন যে বীজটা আপনার বপন করেছেন সেটার ফল তো আপনাকে ভোগ করতে হবে, আমি তো আপনাকে বাঁচাতে পারবো না। এখন যদি মাহবুব আজিজ ভাইকে বলা হয় যে আওয়ামী লীগকে বাঁচানোর জন্য আপনি উদ্যোগ নেন, উনিও তো পারবেন না, কারণ আওয়ামী লীগ নিজে যে গর্তটা করে দিয়ে গেছে, এটা আমাদের গণতন্ত্র, এটা উদ্ধার করতে আমাদের অনেক সময় লাগবে। আপনি ওই যে 5 মাসের ডাটা হাজির করে এই সব ডাটার দায় কিন্তু আওয়ামী লীগের, আপনি যদি হিসাব করেন। তারপরে ডেটার কম্পারেটিভ ডাটা, হ্যাঁ, আমার কাছে এটা কেন এই প্রতিবাদগুলো আসছে দেখেন, মাহবুব আজিজ ভাই নিজেই বলেছেন যে প্রতিবাদ করতে থাকে, তো প্রতিবাদ তো করলে তো আপনি নিচ্ছেন না। আপনি যখন রাজনৈতিক দল আকারে আসেন, আপনি আওয়ামী লীগের লোক আকারে আসেন, আপনার সাথে আমি বিতর্ক করবো, কিন্তু আপনি যখন একটা অন্য পরিচয় দিয়ে এসে আওয়ামী লীগের পক্ষ হয়ে বিতর্ক করবেন, তখন আপনার ওই পরিচয়কে আপনি লুকাতে পারবেন, ওই প্রতিবাদটা আপনাকে ধৈর্য ধরে শুনতে হবে। সেই জন্য আমি যেটা বলছি যে দেখেন, বিএনপি কে আওয়ামী লীগ তার সব প্রতিদ্বন্দ্বীদেরকে নাশ করে দিয়েছে, কেউ নাই মাঠে, এবং এটা ফরমেটিভ পোল চলে আসছিল যে বিএনপি জামাতের সমাবেশে 10টা সাউন্ড গ্রেনেড মানে কয়েক হাজার রাউন্ড গুলি করে সংসদ এবং রাজপথের পথ বেছে নিয়েছে, সেটাকে কোনোভাবে দ্বৈত রাজনীতি বলা যায় কিনা? দুই পথ একই সাথে অনুসরণ করা যায় কি? বিরোধী দল কি তবে দ্বৈত রাজনীতি করছে? না, প্রথম কথা হচ্ছে, যেমন ধরেন আমি তো বিরোধী দলে আছি কিন্তু আমি তো সংসদে নাই, তাহলে আমি কোথায় কথা বলবো? ঠিক আছে, সুতরাং বিরোধী দলের সদস্য আছে যতজন, কিন্তু বিরোধী দলের যদি ধরেন সংসদে কথা বলার সময় কতক্ষণ? এই যে আমরা যখন টকশোতে কথা বলছি, তাহলে আমরা কেন কথা বলছি? এটাও তো একটা রাজপথ। পার্লামেন্ট, আপনি যে এই যে রাজনৈতিক ইস্যুগুলোতে টকশোতে আলোচনা করছি কেন করছি? জনগণকে সচেতন করা এবং যার যার কথাগুলো মানুষের কাছে পৌঁছানোর জন্য। সুতরাং পলিটিক্সে যে ধরুন পার্লামেন্ট বন্ধ, পার্লামেন্টের অধিবেশন নাই, তাহলে কি রাজপথে আন্দোলন হবে না? রাজপথে প্রতিবাদ হবে না? সুতরাং পার্লামেন্ট এবং রাজপথের দুইটা অপশনে খোলা থাকতে হবে। তবে এটা সত্য কথা যে আমাদের যে সো-কল রাজপথের রাজনীতি, সেটাকে আমাদেরকে একটা নীতিমালার মধ্যে আনতে হবে, এবং এই নীতিমালায় আপনি তখনই আনতে পারবেন যখন আপনি পুরো রাষ্ট্র ব্যবস্থাটাকে সংস্কার করবেন। আপনি শুধু রাজপথে কন্ট্রোল করবেন, অন্য জায়গায় নীতিমালা মানবেন না, তাহলে এটা একপাক্ষিক হয়ে যায়। কথা হচ্ছে আমাদেরকে যে জায়গায় আমরা এসেছি, যেমন দেখেন যতই আমরা বিতর্ক করতে যাই, হ্যাঁ, আমাদেরকে পেছনের আলোচনাগুলো আসে। পেছনের আলোচনাগুলো কেন আসবে? যখন আপনি তুলনা করবেন, যখন আপনি বলবেন, যেটা একটু আগে বাবুল ভাই একটু করে বলেছেন, আপনি যখন বলবেন যে এত তারিখের পর থেকে এত কিছু হয়েছে, আপনি যখন ডাটা তুলবেন তখন আপনাকে অতীত ডাটাও কেউ তুলবে। ঠিক আছে, আপনি যখন মানে আরেকজনের সমালোচনা করবেন, আপনাকে সমালোচনা শোনার অধিকার থাকতে হবে। আপনি যখন একটা রাজনৈতিক দলের কথা বলছেন যে 2 জনে মিলে রাজনৈতিক দল, গুড, আপনাকে আমি ধন্যবাদ জানাই। না, আপনাকে যখন আমি বলবো যে আপনি কোথাকার সাংবাদিক, কোথায় চাকরি করেন, তখন আপনি রাগ করবেন কেন? আপনি যদি বলেন যে 2 জনে মিলে দল করেন কেন, এটা যদি আপনি বলতে পারেন, আমিও বলতে পারি যে আপনাকে তো আমি দেখলাম না যে আপনি কোনো একটা নির্দিষ্ট জায়গায় চাকরি করেন, সাংবাদিকতা করেন, আপনাকে তুলতে পারবো। আপনি তুলতে পারলে আমিও তুলতে পারবো, আপনি যদি ভদ্র থাকেন আমিও ভদ্র থাকবো। এটা হচ্ছে নীতিমালা। ধন্যবাদ জানাচ্ছি। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো ন্যূনতম সমঝোতা প্রয়োজন, কিন্তু সমঝোতার হাত কে বাড়াবে? ধন্যবাদ। দেখুন, উনি ঠিকই বলেছেন, এবং এই সমঝোতাটা সবসময় থাকা জরুরি রাজনীতিতে, কারণ এটা জাতীয় স্বার্থ, কোনো দলের একক বা ব্যক্তিগত কারো স্বার্থ নয়, এটা দেশের স্বার্থ। জুলাই সনদটা কি হবে এটা 8 মাস ধরে আমরা ঠিক করেছি, এবং জুলাই সনদে আমরা বলছি, বিএনপি বলছে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমরা পালন করব। এখন যারা বলছেন যে সংস্কার, এই যেটা আমার বড় ভাই মাহবুব আজিজ ভাইও বললেন যে বিএনপি এখন সংস্কারের দিকে যাচ্ছে না, দেখুন বিএনপি তো অধিকাংশ সংস্কার করেই ফেলছে। বাকি যেটা জুলাই সনদের যে 10-15টা বিষয় আছে, এগুলো যেন সংবিধান সংশোধন করতে হবে। তো সংবিধান সংশোধন করাটাকেই আমরা সংস্কার বলছি, আর তারা বলছে সংস্কার করতে হবে। বিষয় হচ্ছে যে আমার একটা রাস্তা সংস্কার করতে হবে। রাস্তা সংস্কার করতে গেলে কি লাগবে? আমার রাস্তা সংস্কার করতে গেলে রাস্তা বা
আমার মেরামত করতে হবে, সেটার জন্য কি দরকার? আমার ইটের অর্ডার দিতে হবে, বালির অর্ডার দিতে হবে, পিচের অর্ডার দিতে হবে, তাহলে না রাস্তাটা হবে। জুলাই সনদের প্রত্যেকটা ধারায় যেখানে সংবিধান সংশোধনের কথা আছে, সেটাই হচ্ছে সংস্কার, কারণ সংশোধনের মাধ্যমে সংস্কারটা হবে। এখন ওনারা এই শব্দ নিয়ে মাঠ গরম করতে চান, হয়তোবা আমার মনে হয়েছে যে, কারণ এক এক সময় জামাত এক এক কথা বলেছে। এক সময় বলেছে ভারতের সাথে আমাদের বন্ধুত্ব থাকা দরকার, আবার বলে ভারত আমাদের এইটা, আবার ভারতের সাথে মিটিং করে আবার এক বছর পর এটা বের হয়। বিএনপি ভারত, আমেরিকা, পাকিস্তান, চায়না কোন দেশেরই না, বিএনপি অসংখ্য বাংলাদেশের। ধন্যবাদ জানাচ্ছি। শেষ একটা লাইন শেষ করি, এক লাইনে শেষ সেটা করতে হচ্ছে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে এবং এই আন্ডারস্ট্যান্ডিংটা প্রত্যেকটা দলের থাকা উচিত। এবং আমরা দেখছি যে পাল্টাপাল্টি দোষারোপের যে রাজনীতি চলছে, রাজনৈতিক অঙ্গনে আমরা স্থিতিশীলতা আনতে সরকার ও বিরোধী দলের কি ভূমিকা রাখা উচিত বলে মনে করেন? দেখুন, প্রথমেই বুঝতে হবে যে এখানে কথা বলা মানেই কিন্তু কোনো একটা পার্টির পক্ষে কথা বলা না। আমরা গণতন্ত্র সুশাসনের জন্য 24-এর গণঅভ্যুত্থান হয়েছে, এই জায়গাটিতে যদি আমরা একমত থাকি তাহলে কিন্তু অনেক কিছুই পরিষ্কার হয়ে যায়। তারা 17 বছর দুঃশাসন করেছে, আওয়ামী লীগ গুম খুন করেছে, সাংবাদিকদের লিখতে দেয়নি, গণমাধ্যমের কণ্ঠরোধ করেছে, দেখেই তো 24-এর গণঅভ্যুত্থান হয়েছে। আপনি যদি আবারও সেই কণ্ঠরোধ করতে চান, আপনি যদি দাবি করেন যে ভাই সাংবাদিক কয়েকজন কথা বলছে, তাদেরকে আপনি প্রেস ক্লাবের সামনে ছবি তুলে দিলেন, আপনি জাদুঘরের সামনে ছবি রাখালেন যে এরা সিনিয়র সাংবাদিক, এরা মিথ্যাচার করছে। আপনি কোন জায়গায় মিথ্যাচার করছে সেটা বলুন। আপনি 6 মাসের যেই আপনি রিপোর্ট দিচ্ছে, এটা আমার বানানো রিপোর্ট নয়। এখানে বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজত, নির্যাতন, গুলি ও কথিত বন্দুকযুদ্ধে 11 জন নিহত। এখন আওয়ামী লীগের সময় তো নিহত হয়েছে, এটা তো কেউ অস্বীকার করছে না। সেই জন্যই তো গণঅভ্যুত্থান হয়েছে এবং সেই জন্যই তো এই আওয়ামী লীগকে পালিয়ে যেতে হয়েছে। আপনারা কি তাই করবেন? তাই করলে আমি বারবার বলবো আওয়ামী লীগ এতগুলো খুন করেছে, আপনারা এতগুলো করছে, আপনারা এখানে কম আছে, আরো করেন। সরি, আমরা সেটা বলবো না। একটি খুনের অধিকার কারো নাই এবং আপনারা কেউ ক্ষমতায় নাই, আপনারা দায়িত্বে আছেন, যেটা প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে বলেছেন। কিন্তু তারেক রহমান সাহেব যে কথাটি বলছেন যে বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়ী সকলের জন্য সমান মর্যাদা, তাদের সাঙ্গপাঙ্গ নেওয়া সেটা মানছে না। সেই জন্যই এই উগ্রবাদ আমরা দেখতে পাচ্ছি। মঞ্জু, এ বিষয়ে দোলাই মন্তব্য নিয়ে শেষ করতে চাই। কণ্ঠরোধ করছে কে? আমি তো দেখলাম কণ্ঠ অনেক উচ্চবিত্তভাবে বলছেন অনেক। এই যে একটা মিথ্যাচারের রাজনীতি, যে কণ্ঠ রোধ করে ফেলা হচ্ছে, করতে দেয়া হচ্ছে না। আমি জেলে নেওয়া হয়েছে, দেখছি আমাদের অনেক কথা বলেন, এই যে আপনি কথা বলতে দেন না, আমি কথা এটাই হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার সমস্যা। আমি তো বলছি আপনি করলেন উত্তর দিচ্ছি, আমি আপনাকে প্রশ্ন করি নাই, আপনি উচ্চ কণ্ঠে কথা বলতে পারছেন। আমি দেখছি কাকে উচ্চ কণ্ঠে, ও কণ্ঠটাও আপনারা ঠিক করে দিবেন, না স্কেলে কথা বলতে হবে। আওয়ামী লীগ যেমন ঠিক করে দিত, বিএনপি জামাত মানেই হচ্ছে অগ্নি সন্ত্রাসী, এখন ঠিক করে দিবেন, তারাও বেশি জোরে কথা বলবে। আমরা বলছি, আমি খুব আস্তে করে বলছি আপনাকে দয়া করে বলছি, আপনি একটু শুনুন, ধৈর্য ধরুন। সুভাষ সিংহ রায় আছে, আপনি সুভাষ সিংহ রায়ের মতো আপনারা কথা বলছেন, আপনারাই এখন আমাদেরকে বলছেন যে আমরা হচ্ছি ভুই ফর সাংবাদিক। ভাই কেউ বলছেন, আপনি নিজেই বলছেন, আপনি কথাই বলতে দিচ্ছেন। নীতিমালাটা মেনে চলেন, ভদ্রতাটা বজায় রাখেন। প্রথম কথা হচ্ছে কেউ কারো কণ্ঠরোধ করছে না।